হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। তো এক দাদাভাই বলেছেন যে আপনি মানে ক্যামেরাটা একটু মানে মাথাটা সিধে করে বসুন। মানে ব্যাপারটা হলো কি, ওই যে লাইটটা দেখছেন, ওই যে লাইটটা, ওটা আপনার মুখে মারবে। হ্যাঁ, আর আমি যদি চওড়া করে ক্যামেরাটা নিই, ওই লাইটটা আপনার মুখে কিন্তু মারবে। ওই জন্য আমি আজকে চওড়া করে নিইনি। হুম, আমি মানে লম্বা করে নিয়েছি। সাধারণত আমি এইভাবে অনেক আগে করতাম, এখন আর করি না। তো যাই হোক, আমি এইটা আপনাদের আর কি মানে বলে দিলাম এইরকম ব্যাপারটা, যে এই একটা উম, মানে এরকম প্রবলেমটা হয়, লাইটের একটু প্রবলেম আছে। তো যাই হোক, আমি ঘটনা শুরু করি। মূল হচ্ছে, দেখা একটু কম ভালো দেখা গেল, বেশি ভালো দেখা গেল না। মূল ব্যাপারটা হচ্ছে যে গল্পটা কিরকম হলো বা ঘটনা কেমন হলো। তো যাই হোক, এবারে ঘটনা আমি শুরু করি তাহলে। শুনুন, এই প্রথম ঘটনাটা, এটা বাঁকুড়া টাউনের পরে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটে আসলে 2014, কিন্তু ঘটনাটা মানে জানাজানি হয় সেটা কিন্তু 2015-তে। এবং যিনি শোনেন তিনি ওই টাউনে, বাঁকুড়া টাউনের একটি চায়ের দোকানে বসে, তিনি একজন মানে আঁকার টিচার। ওনার স্কুল আছে, অনেক ছাত্রছাত্রীরা, মানে উনি আঁকা শেখান। তো উনি সেই চায়ের আড্ডায় বসে এই ঘটনাটা শুনেছিলেন। একজন পেপার বিলি করা লোক, মানে যারা সকালবেলা আমাদের মর্নিং নিউজ পেপারগুলো দিয়ে যায়, তাই তো, সকালবেলা উঠেই তো হাঁক মারে, দাদা কাগজ, বৌদি কাগজটা নেবেন। আমরা কেউ কেউ হাতে নিই, কেউ কখনো ওই দোতলার পরে এরকম বুড়িয়ে বান্ডিল করে ছুঁড়ে দিল, কেউ সাড়া না পেলে জানলার মধ্যে গুজে দিল। ঠিক আছে, এইভাবে আমরা পেপার নিই, বিভিন্ন রকম পেপার, যে যার পছন্দ সেরকম নিই। তো এদের নিয়েই ঘটনাটা, এই এক পেপারওয়ালাকে নিয়ে ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে এই, মানে পেপার বিলি করা লোকটি, এ বাঁকুড়া টাউনের পরে, বাঁকুড়া টাউনের পরে পেপার বিলি করতো। এবং পেপার যে বিলি যেটা করতো সেটা, আহ, ধরুন একটা জায়গা থেকে তো স্টার্ট করতে হয়, বুঝতে পেরেছেন তো। তা এনার একটা প্রমিনেন্ট একটা স্টার্টিং পয়েন্ট ছিল, যে আমি এই বাড়িটার থেকে স্টার্ট করি। এই বাড়িটা হচ্ছে শ্যামলবাবু বলে এক ভদ্রলোকের। শ্যামলবাবু, এই শ্যামলবাবু একটু পরিচয় দিয়ে, অবসরপ্রাপ্ত একজন মানে রিটায়ার্ড পার্সন। তা শ্যামলবাবুর অভ্যেস ছিল খুব ভোর ভোর ওঠা। আর এই পেপারওয়ালাও খুব ভোর ভোর কাগজটা ওই শ্যামলবাবু হাত বাড়িয়ে নিতেন। কিন্তু মুশকিল হলো কি, কয়েকদিন ধরে শ্যামলবাবু খুব অসুস্থ। অসুস্থ, কাগজ দিতে পারে না। অসুস্থতার কারণটা হচ্ছে ওনার ব্লাড প্রেশার খুব মানে পড়ে যাচ্ছিল, মানে লো ব্লাড প্রেশারে, এতে উনি ভুগছিলেন। হুম। তো যাই হোক, উনি মানে শুয়ে বসে থাকতেন, কাগজটা নিতেন না, ওনার ছেলেই নিতেন কাগজটা। ওনার ছেলে এসে বাইরে থেকে এসে হাতে করে কাগজটা নিয়ে চলে যেতেন। তো যাই হোক, এটা 2014 জুলাই মাসের ঘটনা। জুলাই মাসের ঘটনা। তো ওই জুলাই মাসে একদিন টানা পরপর 2014, মানে পরপর টানা, মানে বর্ষাকাল তো, টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, বুঝলেন, প্রচন্ড বৃষ্টি। মানে সে বৃষ্টি আর থামার নাম নেই, সেই শ্রাবণের ধারার মতো ঝরেই যাচ্ছে। তো যাই হোক, আহ, তা তার মধ্যে করেও তো যারা পেপার টেপার দিতে আসে, তার তো পেপার তো দিয়ে যেতেই হয়। তো যাই হোক, ওইভাবে দিয়ে যাচ্ছে। তা একদিন হয়েছে কি, মানে বৃষ্টিটার মানে একটু, মানে সকালবেলার দিকটা একটু পরিষ্কার ছিল, সকালের দিকটা। মানে এত বৃষ্টি হচ্ছিল যে পেপারওয়ালা পেপার দেবে কি, মানে পেপার দিতে বেরোতেই পারছেন, মানে এত বৃষ্টি। তো এইবারে দিন তিনেক বাদে ওই পেপারওয়ালা যখন দেখি দিকে আকাশের মানে, মানে আকাশটা একটু পরিষ্কার, বৃষ্টিটা ধরেছে, এ করেছে কি সকাল সকাল, একদম মানে ভোরও হয়নি, এ তো অনেক ভোরে উঠতে হয় যারা পেপার দেয়, এ একদম কাক ভরে বেরিয়ে গেছে, এবং বাসের থেকে কাগজ নামিয়ে এর যেখানে সাইকেল লাগে সেই সাইকেলে করে নিয়ে বেরিয়ে গেছে কাগজ নিয়ে। তখনও কিন্তু দিনের আলো ফোটেনি পুরো। এর ওই শ্যামলবাবুর বাড়ি থেকেই শুরু করতো। এবার শ্যামলবাবুর বাড়িতে এসে, শ্যামলবাবু কাগজটা, এবার শ্যামলবাবু কাগজটা, এবার দেখছেন শ্যামলবাবুর ছেলে, বড় ছেলে দাঁড়িয়ে আছে। সে হাত পেতে কাগজটা নিয়ে নিল, তো কাগজ দিয়ে চলে গেছেন। তারপরের দিন যখন গেছেন, ওয়েদারটা আর একটু ভালো,
হ্যাঁ, তত বৃষ্টি টিষ্টি নেই। তো উনি দেখছেন দরজা বন্ধ, কেউ কাগজ নিতে ডাক দিলেন, উনি কাগজ, শ্যামলবাবু কাগজ, কেউ এলো না। তো উনি দরজার কাছে কাগজ রেখে বেরিয়ে চলে গেছে। এরকম পরপর 3 দিন হয়েছে। 4 দিনের দিন উনি যখন ওই শ্যামলবাবুর বাড়িতে প্রথম তো যান, আমি বলেছি, সে কাক ভরে যখন গেছেন, শ্যামলবাবু কাগজটা তখন তিনি দেখেন যে এক মানে অপরিচিত এক ব্যক্তি মোটাসোটা মতো দরজার কাছে দাঁড়িয়ে তিনি কাগজটা নিলেন। তা এইবার এই পেপার যে বিলি করে উনি ভাবছেন যে শ্যামলবাবুর শরীর তো খারাপ শুনেছিলাম, এই অপরিচিত লোকটিকে, একে তো আমি চিনি না, কোনোদিন এনাকে তো আমি কোনোদিন দেখিও নি। তা ওনার তখন একটু সন্দেহ হল। উনি তখন ওই পেপারওয়ালাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, শ্যামলবাবু এখন কেমন আছেন? তা উত্তরে ওই ভদ্রলোক বললেন যে আমি ওনার শালাবাবু হই, শ্যামলবাবু সুস্থ আছে, ভালো আছে, কিন্তু ওনার বড় ছেলে মারা গেছে। এইবার কিন্তু অবাক হবার পালা ওই পেপার আলার। বললো মারা গেছে কবে? বলে ওই জন্য দরজা বন্ধ ছিল। বলে কবে মারা গেছে? বললো 4 দিন আগে। 4 দিন আগে? তখন পেপারওয়ালা বলছে 4 দিন আগে মারা গেল মানে ওই যে বৃষ্টি হচ্ছিল? তা বলে হ্যাঁ হ্যাঁ, যেদিন ওই বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টিটা সকালের দিকে একটু থেমেছিল, বলে হ্যাঁ ওই আগের দিন রাত্রে মারা গেছে। তা বলে কি কিসে মারা গেল? বললো স্ট্রোক হয়েছিল। তা বলে বেশি বয়স না, স্ট্রোক হয়ে গেল? তা বলছে যে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ও খাসির মাংস খেতে খুব ভালোবাসতো, খাসির মাংস এনেছে। এবার ও বোধহয় রাত্রে, ওই ভদ্রলোক নিজেই বলছেন সব, যে কীভাবে মারা গেছে। বলে রাত্রে ও বোধহয় বেশি খেয়েছিল মাংস। তো মাংস খেয়েছে, খাওয়ার পরে ওর শরীরে একটা অস্বস্তি হয় মাঝরাতে। বলছে ওর মা দেখেন তখন 2:30 বাজে, ও উঠে গ্যাসের ওষুধ খাচ্ছে। হ্যাঁ, ভাবছে অ্যাসিডিটি হয়েছে বা পেটে গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধ খাচ্ছে। হ্যাঁ, তারপরে সব শেষ, মানে আর মানে চিকিৎসার বাইরে চলে গেল। এইবারে ওই পেপারওয়ালা চিন্তা করতে লাগলো, তাহলে 4 দিন আগে আমি যার হাতে কাগজ দিয়েছি সে তো শ্যামলবাবুর বড় ছেলে, তাকে আমি চিনি, সেই তো কাগজটা হাতে করে নিল, তাহলে আমি কাকে পেপারটা হাতে দিলাম সেদিন? এবং পুরো আয়ত্তে এসে গেছে ওই পেপারওয়ালা, যে তার পুরো মেমোরিতে জিনিসটা এসে গেছে যে হ্যাঁ, কাগজটা আমি ওনার ছেলের হাতেই দিয়েছি। এবং যেদিনকার কথা ওনার শালাবাবু বলছেন, ওই শ্যামলবাবুর শালাবাবু যেদিনকার কথা বলছেন, সেদিন বৃষ্টিটা ধরেছিল, সেদিনই ওই কাক ভোরে, মানে ভোরের আলোও ফোটেনি, আমি তাকে হাতে কাগজটা দিয়েছি। কাগজওয়ালা যতদূর মনে করতে পারলো, সে এইটুকুখানি বলেছিল যে কাগজটা সে হাতে করে নিল, কিন্তু সে হাতে করে নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল, তাকে ভিতরে ঢুকে যেতে আমি দেখিনি। এটা কিন্তু ওই পেপার বিলিওয়ালা মনে মনে চিন্তা করলো যে তাকে তো আমি ভিতরে যেতে দেখিনি। যাই হোক, এটা শ্যামলবাবুর শালাকে আর উনি বলেননি, এই পেপারওয়ালা বুঝতে পেরে গেছে যে তিনি কার হাতে কাগজ দিয়েছেন। তো এই ঘটনাটা উনি অন্য যে একজন পেপার বিক্রেতা, সবার সঙ্গে সবার একটা লিঙ্ক থাকে, থাকে, তাকে বলেছিলেন যে জানো এইরকম এরকম 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 ব্যাপার হয়েছে, অমুক বাড়িতে এই ব্যাপার হয়েছে আমার সাথে। এবং এটা তখন ওদের মধ্যেই ছিল, ভিতরেই ছিল ব্যাপারটা। ওই লোকটা যাকে বলেছিল পেপার, উনিও সব বাড়ি বাড়ি পেপার দেন, উনি ওই টাউনে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে এই ঘটনাটা বলছিলেন। তখন এই আঁকার টিচার, ওর নাম মনে হয় অঞ্জনবাবু, অঞ্জনবাবু জিনিসটা শোনেন এবং ক্লিয়ারলি ওনাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনাটা শোনেন। শুনে তারপরে তিনি আমাকে পাঠান। দেখুন আমার এখানে একটা ভিডিও আছে, ঠিক এইরকম। দেখুন, একটা অশরীরীর হাতে কাগজ দিয়ে চলে গেল। এগুলো খুব মানে দেখুন, আমি মানে বলে দিচ্ছি, কখনো সখনো মানে ভগবান স্বপ্নে দেখা দিতে পারে, কিন্তু এদের দেখা পাওয়া কিন্তু খুব ভার। মানে খুব মানে এদের দেখা যারা পায় তারা খুব মানে গুড লাক। সবাই পায় না, সব সময় হয় না, সবার সাথে হয় না। দেখুন এখানে একটা ভিডিও আছে, এক ভদ্রমহিলা, ওনার নামও আমি তখন বলেছিলাম, কি নাম ওনার, মুখার্জি পদবী। তো উনি একটা কসমেটিক্সের দোকান থেকে কসমেটিক্স কিনতেন বরাবর। তা ওনার কসমেটিক্স ফুরিয়ে এসেছিল, 1 মাস মতো হয়, তিনি 1-1.5 মাস হয়ে গেছে উনি যান না ওই কসমেটিক্সের দোকানে। তা রোববারে একদিন ছুটির দিন ওনার হাজব্যান্ড বাড়িতে, তো বলে চলো ওই কসমেটিক্সের দোকানে যাবো। তো যেতে গেলে একটু দূরে, রিক্সায় যেতে হয়। তা উনি গেছেন।
তা ওনার হাজব্যান্ড ভাড়া টাড়া দিয়ে গটগট করে, জানেন তো ওনার কোন দোকানে যাবে, ওনার ওয়াইফ। তা উনি তো দোকানের ভিতরে ঢুকে গেছেন, ভদ্রমহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসে দেখছেন দোকানের মালিক সামনে দাঁড়ানো, সেই সিল্কের সেই পাঞ্জাবি পরা, ধুতি আর গোল্ডেন ফ্রেমের চশমা, ওনার দিকে তাকিয়ে আছে, ভদ্রমহিলার দিকে, কেন অনেক দিনের খদ্দের চেনে, আর মুখে মৃদু হাসি। তা তখন উনি, ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, দাদা আপনি ভালো আছেন? ভদ্রলোক কিন্তু হ্যাঁ বা না কিছু বললেন না, খালি ঘাটটা এরম নাড়লেন, হ্যাঁ ভালো আছে। এবার ভিতরে গেলেন, ভিতরে যে কেনা টেনার পরে দেখছেন ক্যাশে অন্য লোক বসা। তো তখন উনি ভাবলেন, বাইরে তো মালিককে দেখে এলাম, তাহলে ক্যাশে বোধহয় অন্য লোককে বসিয়েছে, সাধারণত মালিক উনি ক্যাশেই বসতেন। তা বলছে, দাদা বিল কত হয়েছে? এই বলতে যে উপরের দিকে তাকিয়ে দেখেন, ওই ক্যাশ কাউন্টারের উপরে ওই মালিকের একটা ছবি টাঙানো, তাতে রজনীগন্ধার মালা আর ধূপকাঠি জ্বলছে। এইটা দেখে উনি খুব অবাক হয়ে যান এবং বলতে থাকেন যে ওই ক্যাশ কাউন্টারের ছেলেটিকে, যে আচ্ছা ইনি? তা বলছে উনি মারা গেছেন 1 মাস হলো। তো এবার ওই সিস্টার তিনি ভাবছেন যে তাহলে এনার কি কোনো যমজ ভাইটাই আছে নাকি? দাদা আমি তো জানি না, তাহলে যমজ ভাই হতে পারে, কারণ আমি তো পরিষ্কার দেখে এলাম। আমি এবার জিজ্ঞেস করলাম, দাদা ভালো আছেন? উনি জিজ্ঞেস করলে ঘাড় নাড়লো, ভেবা জায়গা খেয়ে গেছে। তো উনি তখন ওই ক্যাশ কাউন্টারের ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে ওনার কি কোনো জুড়ুয়া ভাই আছে, মানে যমজ ভাইটাই আছে ওনার? তা ক্যাশ কাউন্টারের ছেলেটা কোনো উত্তর দেয়নি। তো ভদ্রলোক বলছে, এই তুমি কি এত কথা বলছো, চলো 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 চলো, হয়ে গেছে কেনা। রাস্তা দিয়ে যেতে যেতে তখন ওই ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডকে সব বলেছিলেন। তখন বলছি, তুমি বলো কি? তা বলছে, হ্যাঁ আমি ঠিক বলছি। বলে, তুমি ভুল দেখোনি তো? বলে, দূর আমি কি বাচ্চা মেয়ে নাকি আমি ভুল দেখবো? তারপরে ওই স্বামী আর স্ত্রী দুজনে মিলে খোঁজ লাগান, মানে তল্লাশি চালান, এখানে ওখানে খোঁজ করে জানতে পারেন যে ওই ভদ্রলোক মাসখানেক আগে পারিবারিক বা ব্যবসায়িক কোনো কারণে খুন হয়ে গেছিলেন। দেখুন এখানে ভিডিওটা আছে, আমি সেখানে বোধহয় কে বলেছিলাম নাম, তখন আমি গ্রুপে গল্প বলি। তা এই সমস্ত অশরীরী দেখা পাওয়া খুব ভার, হঠাৎ কারো কারো ভাগ্যে বরাতে জুটে যায়। চলুন আমি পরের ঘটনায় যাই। এটা অভিজিৎ পাঠিয়েছে এই ঘটনাটা। তা অনেকদিন আগে পাঠানো, জানেন তো, 2024-এর বোধ হয়, তাও খুব সম্ভব মানে অক্টোবর টক্টোবর হবে। এগুলো সমস্ত পড়ে থাকে, আমি সব মানে একসাথে বলে হয়ে ওঠে না, দুটো তিনটের বেশি তো বলতে পারি না। তা ব্যাপারটা হচ্ছে কি, এই অভিজিৎ বলছে যে আমরা যে গ্রামটাতে থাকি কাকু, তো ওখানে এই নাম সংকীর্তন সবসময় মোটামুটি একটা লেগে যায়। কোনো জায়গায় অষ্টপ্রহর হয়, কোনো জায়গায় এমনি অষ্টপ্রহর না, এমনি নাম সংকীর্তন হয়, একদিন পুরো নাম সংকীর্তন হলো। তা বলছে, আমার এক বন্ধু আছে জানেন, আমার বন্ধু সে মানে বিবাহিত। তা বলছে, কাকু আমি বিয়ে তো করিনি তখনও। তো আমার সেই বন্ধু বলছে, চল আমার ওই শ্বশুর বাড়ির কাছাকাছি এক জায়গায় অষ্টপ্রহর নাম কীর্তন হচ্ছে, চল কীর্তনও শুনবো, খেয়েও আসা যাবে, চল দুজনে ঘুরে আসি। তা এইরা কি মানে গ্রাম্য পরিবেশ, তা ওই সাইকেল নিয়ে 6:30 নাগাদ বেরিয়ে গেছে। তা বলছে আমাদের ওখান থেকে ওই মাঠের পাশ দিয়ে একটা নদী গেছে, সরু নদী। বলি নদীটার উপর দিয়ে একটা পাকা ব্রিজ আছে, ব্রিজ ছোটোখাটো একটা সিমেন্টের করা একটা ব্রিজ আছে। বলে ওই ব্রিজটা পার হয়ে গেলে ওই নদীর পাশে মাঠে পাশে যে নদীটা আছে ওর পাশে বড় বড় দুটো পুকুর আছে। ওই ব্রিজটা পার করি বড় বড় দুটো পুকুর আছে, আর দুটো পুকুরের মাঝখানে প্রায় 40 ফুট মতো ফাঁকা জায়গা, ঠিক আছে। আর ওরই ঠিক ডান দিকে যাওয়ার সময় ডান দিকে পড়বে আপনার একটা বড় গোরস্থান আছে, মানে কবরস্থান, বুঝতে পেরেছেন? আর বড় কবরস্থান আছে। তো বলছে আমরা তো দুজন আছি, তো সাইকেল চালিয়ে গেছি, আর ওই কবরস্থানটা খুব খতরনাক, মানে অনেকে অনেক কিছু দেখেছে। কেউ আসতে গিয়ে দেখেছে যে সামনে একটা ঘোড়া ফট করে মিলিয়ে গেল বা হাওয়ায়, কেউ দেখেছে একটা গরু ফট করে হাওয়ায় মিলিয়ে গেল সামনে আসছে, কখনো দেখছে বিড়াল সামনে আসছে, ফট করে দেখছে নেই মুহূর্তে। সে পিসি সরকারের ম্যাজিকের মতো, এবং অনেকে অসুস্থ হয়ে পড়েছিল, মানে অনেক ঘটনা আছে এই গোরস্থানটা নিয়ে। তা বলছি তো আমরা তো গেছি দুজনে, এবার সে নাম সংকীর্তন তো শুনেছি, শুনে এবার দুজনেই আসবো ঠিক করছি। এবার ওর শ্বশুরবাড়ির পাড়ায় প্রায় 3-4টে গ্রাম পার হয়ে তবে যেতে হয়, জানেন তো। তা তখন প্রায় 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমি যে চল বাড়ি চল। তো ও বলছে, না আমি পাশেই শ্বশুরবাড়িতে একটু যাবো, একটু দরকার আছে, তা চল তুই একা একা যাবি, তোকে আমি খানিকটা এগিয়ে দিই। এবার এই অভিজিৎ পড়ে গেছে বিপদে। অভিজিৎ বলছে, ভাই আমাকে তো পুরো রাস্তা একা যেতে হবে, তা তুই আর একটু এগিয়ে আমাকে কি করবি? একটু এগোনোর তো দরকার নেই ভাই, একটু এগিয়ে কি করবি তুই আমার?
কি উপকার হবে? সেই তো আমাকে একাই যেতে হবে, তোর আসার দরকার নেই, আমি সাইকেল চালিয়ে চলে যাব। তবে একটা কথা তোকে বলি, তুই কিন্তু ফোনটা চালু রাখিস, আমি ফোনে কথা বলতে বলতে তোর সাথে যাব। মানে অভিজিৎ কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। ওই রাস্তাটা যে আসবে, ও অতখানি রাস্তা চিন্তা করুন, 3-4টে গ্রাম পার হয়ে বলছে। তা আর গ্রামের লোকেদের তো, ওদের তো একটুখানি মানে সে অনেকখানি। তো যাই হোক, ও সাইকেলে আসছে আর বন্ধুর সাথে ফোনে কথা বলছে। ফোনটা কানিয়ে কথা বলতে বলতে সাইকেল চালিয়ে আসছে। আস্তে আস্তে মানে তখন প্রায় 11:15 মতো বেজে গেছে। তো বুঝতে পারেন গ্রামের যে 11:15 মানে আস্তে আস্তে এসে যখন নাকি সাইকেল চালিয়ে আস্তে আস্তে যখন রাস্তার ওই বাঁকটা যখন ও নিয়েছে, ওই যে তখন তো আসার সময় কবরস্থানটা বাঁ দিকে পড়ে আর ডান দিকে পুকুর দুটো পড়বে, যেখানে 40 ফুট ফাঁকা জায়গা আছে দুটো পুকুরের মাঝে। ওই কবরস্থানের ওখানে যখন এসছে, তখন না ওর বন্ধুর কথা শুনতে পাচ্ছে না, ও খালি হ্যালো 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 করে যাচ্ছে, লাইন কেটে কেটে যাচ্ছে। এক সময় ও মানে লাইনটা কেটেই গেল, তাও ফোনটা কেটে দিতে বাধ্য হলো। ওই কবরখানার পাশ থেকে যখন নাকি এবার ও পাস করছে, ওখানে কোনো লাইনই পেল না। তখন বলছে আমার বুকের মধ্যে না একটা মানে তীব্র একটা আতঙ্কের মতো হয়ে গেল, মানে মানে বুকটা যেন ধড়ফড় ধড়ফড় করতে লাগলো। বলে আমি না এরপরে ওই জায়গাটা পার হয়ে যাওয়ার পরে আবার আমার বন্ধুর সাথে আমি যোগাযোগ করতে পারি। ফোন করি, রিং হলো, ফোন ধরলো, বলে কি রে, বললো লাইন কেটে গেছিল, আমি ওই জায়গাটা পার করে যখন পার করতে গেছি তখনই লাইনটা কেটে যায়। ওখান থেকে ওটা আসার আগের থেকে আমি লাইন পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এই কথা বলতে বলতে বলে বাড়িতে ঢুকেছি আমি। বললো কাকু এরপরে বললে বিশ্বাস করবেন না, আমার বুকে ব্যথা হতে শুরু করলো। ব্যথাটা কমে না, রোজই ব্যথা করে বুকে। এবার আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ইসিজি করতে বলেছে, ইসিজি করিয়েছি, কোনো কিছু ত্রুটি পাওয়া যায়নি। ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছি, কিচ্ছু হচ্ছে না বুকের ব্যথাটা নিয়ে। তো তারপরে আমি একজন বয়স্ক এক গুণিন আমাদের গ্রামের, তার কাছে আমি যাই, তার সন্ধান পেয়ে, এবং তাকে সব আমি খুলে বলি যে আমার কিন্তু এই হয়েছিল, আমি ডাক্তার দেখিয়েছি, ইসিজি করেছি, এ করেছি। তো উনি সব শুনলেন, তো শুনে বললেন যে কিছু করতে হবে না, গোয়াল ঘর ঝাড় দেওয়া যে ঝাঁটা, গোয়াল ঘর, গরুর গোয়াল ঝাড় দেওয়া যে ঝাঁটা আছে, ওই ঝাঁটার 3টে কাঠি, 3টে লোহার পেরেক একসাথে করে সাদা সুতোয় পেঁচিয়ে দাও, পেঁচিয়ে নিয়ে ওটা রাত্রে বালিশের নিচে রাখো। উনি এই বিধানটা দিয়েছিলেন, আর মাথায় হাতটা দিয়ে জপ টপ করে দিয়েছেন। যাই হোক, আর বলেছিলেন এটা তুমি রাখবে। বললো কাকু বললে বিশ্বাস করবেন না, ওটা রাখার পর থেকে 1-2 দিন পর থেকে আমার ওই ব্যথা ট্যাথা সব গায়েব হয়ে যায়, এবং আমি সুস্থ বোধ করতে থাকি, আমার সমস্ত কিছু আমার মানে ঠিকঠাক থাকে। দেখুন, যে রোগের যে ডাক্তার, তারাই এগুলো পারবে ঠিক করতে। মানে সাধারণ আমাদের এই দেখুন, মেডিকেল সায়েন্স একটা আলাদা একটা উন্নত ব্যাপার, আমাদের সারা জীবনই সায়েন্স। সায়েন্স ছাড়া আমরা তো চলতে পারি না, কিন্তু এখানে তো আর এইসব ক্ষেত্রে সায়েন্স, অন্য সায়েন্স চলে। সে যারা, তারা হচ্ছে আবার অন্য টাইপের ডাক্তার, তারা ডাক্তারি না করে দিলে এটা যাবে না। এটা আমি অনেক জায়গাতে, অনেক জায়গায় প্রমাণও পেয়ে গেছি। তো চলুন এর পরের ঘটনা আমি চলে যাই। এটা পাঠিয়েছিল প্রত্যয়। তা প্রত্যয় ঘটনাটা পাঠিয়েছে, আপনাদের বলি। এটা হচ্ছে একটা মানে চাকরি সূত্রে ট্রেনিং নিতে যাওয়া। তা চাকরিটা কোথায়? চাকরিটা পঞ্চায়েত, পঞ্চায়েত ডিপার্টমেন্ট। তা পঞ্চায়েতের কি এডুকেশনাল, পঞ্চায়েত সমিতি এডুকেশনাল কোঅর্ডিনেটর। জানি না, আমি পঞ্চায়েতের ব্যাপারটা তো আমার তো ইয়েতে নেই, এখানে পঞ্চায়েতও নেই, তাই আমি, আপনারা যদি জানেন বলতে পারবেন। তো এবার যে অঞ্চলে মানে জোনের মানে জন্য অ্যাপ্লাই করেছে, তাদের ট্রেনিং সেখানে হবে। এবার ব্যাপারটা হয়েছে যে এদের চাকরি হয়ে গেছে, কিন্তু ট্রেনিং, এই ট্রেনিংটার জন্য যেতে হবে। তাই এরা যে জোনে ইয়ে করেছে সেই জন্য ট্রেনিং হবে। তা এই প্রকাশ বাবু বলে একজন আছে, তা কদিন আগেই এসেছিল, এসে ওই প্রত্যয়দের ঘটনাটা শুনিয়েছে। তো বললো যে এই ছুটিতে এসেছিল, ওই যেটা নাকি মানে ইয়ার এন্ডিং এর ওই টাইমটায় আর কি, মানে ওই নভেম্বর ডিসেম্বরের থেকে জানুয়ারি। তো তখন বলেছিল ঘটনাটা। তো বলছে যে আমরা গেছিলাম মানে ওই ইয়েতে, আমার ছিল ট্রেনিং সেন্টার পড়েছিল শালবনী, পশ্চিম মেদিনীপুর। এবার শালবনীর কোন জায়গাটা আমি জানি, আমি আপনাদের ঠিকানাটা বলছি না, ঠিক আছে, শুনুন। এবারে শালবনী, এবার শালবনী কিরম জায়গা আপনারা জানেন, হাতির পাল, এর পাল, জঙ্গল, টিলা পাহাড়, মানে দারুণ দারুণ ঝর্ণা আছে। তো এইবারে সেইখানে একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে ট্রেনিং হয়।
যারা যে জন্য অ্যাপ্লাই করেছিল ওখানে ট্রেনিং হবে। তো এবার সেটা যে বাড়িটা ইনস্টিটিউটটা আছে না, সেটা একটা ব্রিটিশ আমলের, মানে মানে বোঝাই যায় তো যে ব্রিটিশদের তৈরি করা বাড়ি, তারই একটা অংশে ইনস্টিটিউট আছে, আর বাকিটা হচ্ছে খানিকটা পরিত্যক্ত বলতে পারেন। সেই বড় বড় খিলান, এই সেই ঘরগুলো ফাঁকা ফাঁকা এরকম পড়ে আছে। একটা পার্টে ওই ট্রেনিং হয়, আর সবসময় তো হয় না, যখন ট্রেনিং হয় তখন ওই যারা ট্রেনার যারা আছেন স্যারেরা, তারা ওই স্করপিও গাড়ি নিয়ে আসেন 3-4 জন। হুম। এবং সন্ধে ওই 6টা 6:30 পর্যন্ত ক্লাসটা হয়, ট্রেনিংটা হয়। হওয়ার পরে তার ট্রেনিংটা হচ্ছে 10 দিনের। তা প্রকাশ দেখান দিয়ে গেছে সে শালবনিতে। এবার যাওয়ার সময় জানে যে অজায়গায় বিজায়গায় যাচ্ছি ভাই, এই জংলা জায়গা, তো সেখানে কোথায় মানে থাকবো, ওর তো হোটেল ফোটেলও নেই, আবার যে আমি মেদিনীপুরে ফিরে আসবো তারও তো উপায় নেই, আমি তো নদীয়ার ছেলে। তা ওখানে গিয়ে সুমনবাবু বলে আরেকজনের সাথে আলাপ হয়। তার বাড়ি খড়গপুর। এখন শালবনি থেকে খড়গপুর ফিরে আসা কি সম্ভব? ক্লাস করে আপনি বলুন, 6টা 6:30 7টা বাজে, তখন খড়গপুরে ফিরে আসা শালবনি থেকে সম্ভব না। তো আর এনার পক্ষেও সম্ভব না, এই প্রকাশদার পক্ষেও সম্ভব না। আরেকটি ছেলে ছিল, তার নাম হচ্ছে বোধহয় তাপ তপেশ, সে শিলিগুড়ি। কিন্তু মুশকিলটা হলো কি, সেও এদের সাথে গাঁট বেঁধেছিল যে ভাই তাহলে 3 জনে একটা শেল্টার টেল্টার খুঁজে থাকতে হবে 10 দিনের জন্য। কিন্তু সেই তপসের পা ভেঙে বসে থাকে। তো পাটা ভেঙে গেলে আর কি করা যাবে ভাই, ওর ট্রেনিং পরে হবে, ও তো আসতে পারবে না এখন, ওর ট্রেনিং পরে হবে। তো যাই হোক, এরা দুজনে, এই প্রকাশ আর ইয়া, বলছে বাকি যারা ছিল তাদের কারোর বাড়ি খুব ধারে কাছে, আর যারা ছিল, হ্যাঁ, মানে বললো ওই 4 কিলোমিটার 6 কিলোমিটার 7 কিলোমিটার মধ্যে তারা বাইক টাইক নিয়ে আসতো 7-8 জন, তারা যে যার ক্লাস হলে চলে যেত। কিন্তু বলে আমরা যাবো কোথায়? তা সুমনবাবুর সাথে ওখানে আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়ে গেছিল, তুই তুকারি করে কথাও শুরু হলো। তো যাই হোক, এখন নাই কি করবে। তো তখন ওখানে ওই যে কি বলবো, মানে ওই ইনস্টিটিউটটার যে দেখভাল যে আর কি করতো, ঠিক আছে, এ কোনো মানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার না ওই লোকটা, এ মানে কন্ট্রাকচুয়াল আর কি, মানে ওই ঝাড়পোছ করা, এ করা, হুম, কখনো ওই স্যারেদের খাবার টাবার এনে দেয়া, এরকম। ওর নাম হচ্ছে লক্ষণ সোরেন। আমি নামটা একটু হাইড করেছি, আমি নাম লক্ষণ দিয়েছি, ঠিক আছে, ওরা অন্য নাম। সোরেন টাইটেল ঠিক আছে। তো লক্ষণ সোরেন এখনো আছে, মানে 52-53 বছর বয়স। লক্ষণ সোরেন, এই লক্ষণ সোরেন এদের বলছে যে আপনারা কোথায় আর থাকবেন, যদি বলেন তো আমি এই একটা পার্ট, ঘর তো খালি পড়ে আছে, তার একটা অংশ আমি না হয় ওখানে, না হয় ইলেকট্রিসিটি নেই, কারেন্ট তো পাবেন না ওখানে, হ্যাঁ, রাতে হারিকেন বা মোমবাতি জেলে এ করতে হবে। তা আমি সেই ঘর ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দিচ্ছি, ওখানেই কাটিয়ে দিন, 10টা দিনের তো ব্যাপার। আর খাবার খেতেও বাইরে যেতে হবে না, আমাকে টাকা দিয়ে দেবেন, আমি সকালের নাস্তা থেকে শুরু করে রাত্রের খাবার আপনার দিয়ে যাবো। তো বললো ভাই ঠিক আছে, তাই করো। হ্যাঁ, একটা তো অন্তত ধারে কাছের লোক বললো, দেখুন এখানে 10-12 দিনের জন্য কেউ মানে বাড়ি ভাড়া দেবে না, আর দিতেও চায় না, আর একটু সন্দেহের চোখে দেখে, মানে ঠিক ওটা ঠিক এ না। তো যাই হোক, এই লক্ষণ সোরেন সেই মানে পরিত্যক্ত অংশের যে ঘর আছে সেইগুলো একটা ঘর সাফ সুতরো করে মোটামুটি সেখানে থাকবার জায়গা করে দিয়েছে, যে আপনারা এখানে, হ্যাঁ, এই ঘরে আপনারা থাকতে পারেন। আর তো আপনারা তো মানে 10টা দিনের ব্যাপার কি আছে। তা ওই লক্ষণ ওখান থেকে সোরেন ওই সকালবেলায় সবজি রুটি এই সমস্ত দিয়ে যেত, আবার রাত্রে রুটি, তারপরে ওই পাটনাই ছোলার ঝোল, একটু শশা পেঁয়াজ এইগুলো দিয়ে যেত, ও দিত বা ওর ছেলে দিত, দিয়ে চলে যেত। ওর বাড়ি ওখান থেকে খানিকটা দূরে। তো যাই হোক, এটা এরা তো এখানে এই দুজনে আছে। তা একদিন হয়েছে কি, একদিনকে এ হচ্ছে ওই মানে সকালবেলা থেকে ক্লাস শুরু হয়ে গেছে, ট্রেনিংয়ের ক্লাস শুরু হয়েছে ওই 10টা থেকে, 10টা 10:30 থেকে। তাই যখন 2-2:30 বাজে, তখন বোধহয় একটু মানে যিনি ট্রেনিং করাচ্ছিলেন সেই স্যার, উনি বোধহয় একটু অন্য কাজে ছিলেন। তা তখন এই স্যারকে বলেছে এই প্রকাশদা যে স্যার আমি একটু নিচে থেকে আসবো। তা বলছে হ্যাঁ হ্যাঁ যাও। তো প্রকাশদা মানে সিগারেট খেতে নামবে নিচে, সিগারেট খেতে নিচে নেমেছে।
নিচে নেমে সিগারেটটা ধরিয়ে তো দেখছে যে একটা স্করপিও গাড়ি দাঁড়ানো, কেন জানে স্করপিও গাড়িতেই স্যাররা আসে যারা ট্রেনিং দেন। তো ওর ড্রাইভারটা ওইখানে বসে একটা কাগজ বা কোনো একটা ম্যাগাজিন ট্যাগাজিন কিছু পড়ছে। তা আস্তে আস্তে সিগারেট টানতে তো একটু সময় লাগবে, তা কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, এই গাড়ি আপনার নিজের নাকি? বলে না না, এটা তো ভাড়ার গাড়ি, ওই যখন এখানে ট্রেনিং হয় তখন এই গাড়িটা ভাড়া করে স্যারদের নিয়ে আসি, নিয়ে যাই, এই আর কি। তা বলছে ও আচ্ছা। তো বলছে আপনারা, তখন ড্রাইভার জিজ্ঞাসা করছে আপনারা কোথা থেকে এসছেন? বলে আমি তো নদিয়ার ছেলে, আর আমার এক সাথে বন্ধু আছে, ও খড়গপুরের। তা বলে কোথায় থাকেন এখানে, মানে থাকছেন কোথায়? তা বলছে এইখানে থাকছি। এই এইবার ওই মানে যে আছে, সে মানে হয়ে গেল, মানে চোখ বড় বড় হয়ে গেছে। বলি কি, এখানে থাকেন? আরে এটা হন্টেড জায়গা। তা বলছে কিরকম ব্যাপার বলো তো? বলে আরে বাপ রে বাপ, আপনি জানেন না কে থাকতে দিয়েছে আপনাদের এখানে? তখন বলছে ওই যে লক্ষণ সোরেন। বলছে 1 নম্বরের হাঁড় বদমাস। হ্যাঁ, ও সব জানে। হ্যাঁ, ও এখানে রেখেছে আপনাদের। বলছে জানেন, আপনি বলবেন না কাউকে, 2016 সাল আমি ট্রেনিংয়ের জন্য এই স্যারদের আমি তো বরাবরই আমি নিয়ে আসি। আর 2016 সালে আমার সঙ্গে এখানে একটা ঘটনা ঘটে। বলে কি হয়েছিল? বলে 2016 সাল সেদিনকে ট্রেনিংয়ের শেষ, 10 days কমপ্লিট ট্রেনিং হবে, এবার যার যার পোস্টিং হয়ে যাবে, অ্যালট হবে। এইবারে আমি সেদিনকে সেই জন্য ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, রান্না বান্না হয়ে, এবার সন্ধ্যেবেলায় ভেটকি মাছ, খাসির মাংস, কাতলা মাছ, মানে অনেক রকম রান্না হয়েছিল ট্রেনিং শেষের দিনে। তা তখন আমাকে স্যারটা বলেছে যে তুমি খাও, তুমি এসে খেয়ে নাও, তারপর তো যেতে হবে। তারপর আমি বললাম যে স্যার আমি খাবো না, আমারটা আমি ফয়েলে প্যাক করে আমি নিয়ে যাবো। মানে দেখুন, ড্রাইভার মানুষ বাড়িতে নিয়ে যাবে, বাচ্চা কাচ্চা আছে, খাবে টাবে একসাথে মিলেমিশে। তা বলছে ঠিক আছে, তো তুমি নিয়ে নাও, অনেক আছে, মাছ মাংস সমস্ত। বললো সব আমি ফয়েলে প্যাক ট্যাক করে এনে গাড়িতে রেখে দিয়েছি। হ্যাঁ, জল টল সমেত আমি সব গাড়িতে রেখেছি। রেখে এবার স্যার যারা যাবেন, যে 4 জন স্যার যাবেন, এবার তাদের সব ওই ব্যাগপত্র সাথে থাকে, তো আমি ব্যাগগুলো আনতে গেছি। হ্যাঁ, ওই মধ্যে ট্রেনিং সেন্টারের মধ্যে, যে স্যার আপনাদের ব্যাগগুলো দিন, আমি গাড়িতে সব আস্তে আস্তে তুলি। বললে বিশ্বাস করবেন না, আমি সেই ব্যাগ হাতে গাড়ির দিকে আসছি, আর বাইরে একটা বাল্ব জ্বালানো থাকে এইখানটায়, যে সামনে যে বাল্ব, এখানে দেখুন একটা বাল্ব জ্বলে। বলে ওই আলোতে দেখতে পাচ্ছি আমার গাড়ি পুরো কাঁচতলা, দরজা লক করা। আমি দেখছি আমার গাড়ির ভিতরে এইরকম খ্যাংড়া গাড়ি লোক একটা, কালো এইরকম রোগা একটা লোক, তার মাথায় চুল বলতে নেই, সে উপুড় হয়ে কি যেন করছে, উপুড় হয়ে আছে। এবার আমি হরন করে কি করছো? এইবার আমি যে ঢুকলো কি করে? বলে আমি গিয়ে তো গাড়ির তো করে লক করে আমি দরজা খুলেছি, দরজা খুলে দেখছি কেউ নেই। আর গাড়ির ভিতরটায় আমি যেই মানে মুখটা ঢুকিয়েছি, একটা তীব্র পচা গন্ধ, সেই মাছ বা মাংস পচে গেলে যেমন গন্ধ হয়, এরকম গন্ধ বেরোচ্ছে, জানেন তো। আর আমার খাবার দাবার কিচ্ছু নেই, সব জলটুকু পর্যন্ত হাওয়া, সব হাওয়া। বলে বলুন কোনো চোর আসলে এসে, তো আমার তো গাড়ি তো লক করা, আর আমি এখান থেকে দেখছি সেই কালো লোকটাকে, তার মাথায় একটাও চুল নেই, মানে এইরকম রোগা প্যাকাটি মতো, বুড়ো। হ্যাঁ, সে কেমন দেখতে। তো আমি এইরকম, এবার স্যাররা এসছে, স্যাররা এসে বলছে কি হলো তো, তুমি খাবার নিয়েছো? আমি মিথ্যা কথা বললাম না, হ্যাঁ স্যার নিয়েছি, কিন্তু স্যারদের এই কথা আমি বলিনি, যে কারণ আমি জানি তাহলে বলবে যে তুমি নেশা ভাঙ করেছো, উল্টোপাল্টা কথা বলছো। হ্যাঁ, হয়তো আমার গাড়িতে অন্য গাড়ি ঠিক করে নেবে, গাড়ি হয়তো আর ভাড়াই নেবে না। আমি যার জন্য না একদম চেপে গেছি, আপনি বললে বিশ্বাস করবেন না দাদা, আমি পুরো ব্যাপারটাকে চেপে গেছি, এবং আমি জানতে দিইনি, স্যারদের নিয়ে যার যার এরিয়াতে আমি পৌঁছে দিয়েছি। কিন্তু এটা হন্টেড, এটা আমি আপনাকে বললাম। তো যাই হোক, এর মধ্যে আবার প্রকাশদার কাছে কল এসছে, এই প্রকাশ ক্লাস শুরু হয়ে গেছে, চলে আয়। এই সুমন ফোন করেছে, তাই চলে গেছে, যে ক্লাস ক্লাস করেছে। তো যাই হোক, এরকম করে তো মানে 5-6 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তো সেদিনটা ছিল মঙ্গলবার, ঠিক আছে। তো মঙ্গলবার, তো তখন ওই এসছে, ওরা আর ওই লক্ষণ সোরেনকে কিছু বলেনি যে এটা হন্টেড অমুক তমুক, হ্যাঁ না। লক্ষণ সোরেন বলছে যে বাবু তাহলে আমি বাড়িতে যেয়ে আমার বড় ছেলে আপনাদের খাবারটা দিয়ে যাচ্ছে। তো বলছি কী খাবার পাঠাচ্ছ তুমি? আমি তো যে কয়দিন এসেছি সে কয়দিনই তো নিরামিষ খাচ্ছ, কি ছোলা রুটি,
ছোলার ঝোল রুটি, ঘুগনি রুটি। তারপর বলছে বাবু আজকে মঙ্গলবার, আজকের দিনটা নিরামিষ খান। বলে দোষ, এখানে ট্রেনিং করতেছি কি মানে বেঘরে প্রাণ দেবো নাকি না খেয়ে দে? হ্যাঁ, এখানে বন মুরগি পাওয়া যায়, বন মুরগির ঝোল খাবো কোথায়? হ্যাঁ, তোমাকে বলেছিলাম, তুমি তো কথাই শুনছো না। তা বলে বাবু আজকে মঙ্গলবার, সামনে অমাবস্যা আসছে, কি দরকার, আজকের দিনটা খান। পাটনায় ছোলার ওই তরকারি করেছি, আর রুটি, আর ওই আম, টমেটো পেঁয়াজ শসা আমি পাঠিয়ে দিচ্ছি। স্যালাড পাঠিয়ে দেবো, বড় ছেলে এসে দিয়ে যাবে, আজকের দিনটা খান, কাল কথা দিচ্ছি আমি বন মুরগির ঝোল আপনাদেরও খাওয়াবো, স্যার যারা আসবে ট্রেনিং দিয়ে তাদেরও খাওয়াবো, যত চান খাওয়াবো আমি, কোনো অসুবিধা নেই। আর খেয়ে দিয়ে ওই 8টার মধ্যে শুয়ে পড়বেন, আর এই সামনের দিকটাতে যাবেন না, বাড়ির সামনের দিকটাতে। তখন ওই সুমন বাবু বলে যে এই তুমি সেদিনও বলেছ যে এখানে থাকতে পারেন কিন্তু সামনের দিকটাতে যাবেন না, সামনে কি আছে তুমি বলো তো, তুমি কি চেপে যাচ্ছ, তুমি ভাই কি চেপে যাচ্ছ তুমি বলো। তো বলছে না 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 আমি কিছু চাপছি না, মানে দেখুন এখন তো আগস্ট মাস, তো বর্ষাকাল, তো যেখানে জঙ্গলে জল টল জমে গেলে না, এই বুনো হাতির দল বা ধরুন এই চিতল হরিণ টরিণ এগুলো না এই জলা জায়গা থেকে শুকনো জায়গায় উঠে উঁচু জায়গায় আসার চেষ্টা করে। আর যখন ওই মানে আলো ফালো দূর থেকে যদি দেখতে পায় এবং গন্ধ পায় খাবারের, তাহলে এরা অনেক সময় চলে আসে। আবার এই চিতল হরিণগুলোকে ধরবার জন্য লেপার্ডও থাকতে পারে, বড় বড় শিয়ালও আছে, মানে যারা নাকি এই হরিণকেও শিকার করে ফেলতে পারে। ঠিক আছে, তো সুতরাং ওই জন্য বলেছি, কারণ আর কোনো ব্যাপার না। তো বলছে ও আচ্ছা ঠিক আছে। তো ওর বড় ছেলে এসে খাবার দিয়ে গেছে ঠিক টাইমে। তো ওরা খেয়েছে ওই পাটনাই ছোলার তরকারি আর ওই স্যালাড রুটি খেয়ে দে। তা বলছে চল একটু উপরে চল, ওই প্রকাশদা বলেছে। তো প্রকাশদা একটা হ্যান্ডিক্যাম ছিল, হ্যান্ডিক্যামটা নিয়ে গেছিল, মানে ওখানে তো বিউটিফুল জায়গা, মানে প্রাকৃতিক দৃশ্যটা দারুণ। তা বলছে চল ছাদে যাই। ছাদে কোনদিন ওঠেনি, ওই দিনই উঠতে গেছে ছাদে। তো ছাদে ওই যে কাঠের সিঁড়ি, বলে একটা একটা সিঁড়িতে সেই পোর্শন, মানে যে পোর্শনে ইনস্টিটিউট সে পোর্শনে না, কিন্তু এটা কিন্তু অন্য পোর্শনে, ওই একই বাড়ি, সেখান দিয়ে কাঠের সিঁড়ি উঠছে, মড় মড় করে আওয়াজ হচ্ছে। বলছে যে দোতলায় তো উঠেছি, একবার ভাবছি এই সিঁড়ি ভেঙে যদি পড়ি তাহলে 20 ফুট নিচে পড়ে যাব, কারণ বাড়িগুলো তো অনেক উঁচু উঁচু তখনকার দিনে সাহেবি আমল। তো বলে ছাদে তো উঠেছি, উঠে ফুরফুরে মেজাজে দুজনে সিগারেট টিকেট খাচ্ছে। আর এই হ্যান্ডিক্যামে, মানে নতুন হ্যান্ডিক্যাম, 3 মাস 3.5 মাস বয়স, হ্যাঁ সোনির। তো 30,000 টাকা দিয়ে তখন কিনেছিল। তো বলছে যে এবারে ছবি নিচ্ছে প্রকাশদা, নাইট ভিশন আছে, কোনো অসুবিধা নেই, ছবি নিচ্ছে। তো ছবিগুলো আসছে মোটামুটি ঠিকই আছে, ছবি তুলছে, তুলে তুলে সিগারেট টিকেট খেয়ে বলছে চল এবার নিচে গিয়ে শুয়ে পড়ি, আবার কাল সকালবেলা ক্লাস আছে। এবারে নিচে এসছে, নিচে এসে ঘরের মধ্যে যখন ঢুকে একটা বড় মোমবাতি জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়ে এই হ্যান্ডিক্যামটা খুলে দেখছে যে ছবিগুলো কি উঠেছে। বলছে এই সুমন, এই একটা ছবিও ওঠেনি রে। তো বলে সে কি, এই দেখ আমি তো নাইট ভিশন, আমি তো আর নাইট ভিশন রয়েছে, আমি নাইট ভিশন দিয়ে ছবিগুলো নিয়েছি, একটাও ছবি ওঠেনি, কিরম হলো? আমার কি তাহলে কি ব্যাটারি শেষ হয়ে গেল না ক্যামেরা বিগড়ালো? হ্যাঁ, এটা তো মানে মিনিমাম 6 মাসের ওয়ারেন্টি আছে, তাহলে তো আমাকে খড়গপুর নয় কলকাতা যে ইয়ে করতে হবে, কোম্পানিতে দেখাতে হবে, কি ঝামেলা বলতো। তো তখন সুমন ইয়ার্কি মেরে বলেছে যে তোমার ওই ক্যামেরার লেন্সে অশরীরী ঢুকে গেছে, তোমার ক্যামেরার লেন্সে অশরীরী ঢুকে গেছে ওই জন্য। বলছে ও ইয়ার্কি মারিস না তো, আমার চিন্তা বেঁধে গেল, এই ছবি উঠলো না কেন, এই দেখ আগের দিনে এই ঝর্ণাটার ছবি তুলেছি, দেখ কি সুন্দর উঠেছে দিনের বেলা, রাতে তো নাইট ভিশন ছবি তো উঠবে, ছবি উঠলো না। তবে যাকে ও কিচ্ছু হয়নি, পরে দেখা যাবে, শুয়ে পড়ো। তা দুজনে একটা মোমবাতি জ্বালা আছে, মোমবাতি জেলে, বড় মোম, সেটা জেলে দুজনে পাশাপাশি শুয়েছে। শুয়ে গল্প করছে, হঠাৎ কোথার থেকে একটা দমকা বাতাস এলো জানেন তো। আর সেই ঘরের দরজা কিরম জানেন তো, মানে দরজা পুরো মানে ভেজানোও যায় না, মানে বিশাল ভারী। আমি কিছুদিন আগে আমার কাকিমা যখন মানে তখন বড়নগরে একটা বাড়িতে গেছিলাম, সে দরজা না আমি ঠেলতে পারছি না, 140 বছরের বাড়ি, আপনারা চিন্তা করতে পারবেন না, সে বাড়ির একটা চুনবালি খসেনি। আমি তো দেখে অবাক, কি সুন্দর রং করা, মানে জেরক্স করেন উনি। আমি সেই বাড়ি দেখে আমি বললাম এটা কত বছরের বাড়ি, বলছে 140 বছর। আর সে দরজা আমি ঠেলছি, মানে আমার গায়ের জোরে সে দরজা ঠেলে খুলতে পারছি না, কি ভারী দরজা। তো ওইরকম দরজা, হ্যাঁ, মানে ভেজে দিলে কোনো জন্তু জানোয়ার ঢুকতে হবে না, কিন্তু হাওয়াটা ঢুকলো কি করে,
মোমবাতিটা দপ করে নিভে গেল, কিন্তু সেই হাওয়াটা যে মোমবাতিটা নেভালো তার তো একটা রেস থাকবে, এদের গায়ে তো লাগবে, লাগলো না। এটা খানিকটা বললো বলে এই কি রে, আচমকা মোমবাতিটা মনে হচ্ছে কি যেন ফু দিয়ে নিভিয়ে দিল, বুঝতে পারলি? তো বলছে হ্যাঁ তাই তো মনে হলো, কি ব্যাপার বলতো। খানিকক্ষণ বাদে এরা একটা আওয়াজ পাচ্ছে, থপ 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 করে, ওই ফ্লোর দিয়ে কেউ যেন যাচ্ছে, এটার পায়ে মল পড়া থাকলে ঝুম ঝুম যেরকম আওয়াজ হয়, থপ থপ ওরকম করে ঝুম ঝুম ওরকম আওয়াজটা। আওয়াজটা হতে হতে বলো যে ঘরে এরা ছিল, ওই প্রকাশ আর সুমনদা, প্রকাশবাবু আর সুমনবাবু যে ঘরে ছিল, বলে সেখান থেকে তার আগে আরো 4টে ঘর আছে, হুম, দক্ষিণের দিকে, বলে ওই দিকে আওয়াজটা ক্রমশ চলে যাচ্ছে আওয়াজটা। আর ওই দক্ষিণের দিকের কোণে গিয়ে ওই ইনস্টিটিউটেরই একটা ঘর আছে, সেখানে সব পেপার টেপার্স গুলো থাকে, ওরই পাশে আর একটা কোনার দিকে ঘর আছে, ঠিক ওখান থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। মানে খুব জোরে জোরে হাউমাউ করে কান্না না, মানে কোনো মেয়ের কান্না, কোনো মানে ধরুন কোনো গার্জিয়ান যদি কাউকে বকাবকি করে কোনো মেয়েকে, সে যেরকম ভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্দে, ওইরকম কান্নার আওয়াজ। এবারে প্রকাশবাবু তো ভয় পেয়ে গেছে। প্রকাশবাবু বলছে যে ভাই এ কি জিনিস, এই কোথার থেকে এই ঝমঝম ওই মলের আওয়াজ, সেটা ওই কোণে গিয়ে ঠেকলো দক্ষিণের দিকের ওই ঘরে, এবার কান্নার আওয়াজ আসছে। তখন সুমন বাবুর পদবী হচ্ছে ঘোষ, তা একটু সাহসী, তা বলছে যে দোষ, চল তো দেখি তো কি ব্যাপারটা। তখন এ বলছে যে তুই যা, আমি যাবো না। বলে দাঁড়া আমি যাচ্ছি। মোবাইলের আলো জেলে, মোবাইলের টর্চটা জেলেছে, জেলে ওই সুমন বাবু ওই দিকে এগোচ্ছে। কিছু দূর এগিয়েছে, এগিয়ে গিয়ে কিছুক্ষণ বাদে ওরে বাবা গো বলে চিৎকার করে উঠেছে। এবার প্রকাশবাবু বলছে কি হলো কি হলো কি হলো। এবারে ওই আগেকার দিনের বাড়ি আপনারা দেখবেন যে এইরকম ওই ফুলদানি থাকতো না, ফুলের স্ট্যান্ড থাকতো, এই এত বড় পাথরের ইয়ে, তার উপরে একটা ভাস করা থাকতো, ফুল টুল নেই, সেই পুরোনো আমলের সেইটা ছিল। সেইটা ধাক্কা খেয়ে ওই সুমনবাবু পড়ে গেল, পড়ে যে নিজের বুড়ো আঙুলটা ওখান থেকে কেটে রক্ত বেরোতে লাগলো। তো হচ্ছে কি হয়েছে কি হয়েছে, ওখানে পড়ে ফেন্ট। এবার প্রকাশবাবু যতই বলশালী হোক না কেন, অত বড় একটা প্রাপ্তবয়স্ক ইয়েকে সে টেনে তুলতেও পারছে না যে পাজা কোলা করে নেবে, সে শক্তি নেই। নিজেও ভয় পেয়ে গেছে যে কি হলো হঠাৎ। এবারে টানতে টানতে হ্যাঁচটাতে হ্যাঁচটাতে সেখানে নিয়ে এসছে, শোয়ার জায়গায় নিয়ে এসে সেই চোখে মুখে জল দিয়ে হয়তো কোনো রকম ইয়ে করে। তখন যখন খানিকটা ধাতস্থ হয়েছে, খানিকটা জ্ঞান এসছে সুমনবাবুর, তখন বলছে কি হয়েছে, তুই ওই রকম ইয়ে করলি কেন। বলে আমার পায়ের বুড়ো আঙুলে অসম্ভব লেগেছে। বললে তুই বললে বিশ্বাস করবি না, আমি টর্চ জেলে এগোচ্ছি, পাশের ঘরটাতে আমি গেছি, আমি দেখছি সিলিং এর সাথে একটা লোক লেগে আছে। বলছি কি, বলে হ্যাঁ, অত উঁচু সিলিং, সেই সিলিং এর মধ্যে সেই লোকটা। আর একটা লোকের হাসি কিরকম হতে পারে, তুই সে যে হাসছে তার এইটা, এই চোয়ালটা পুরো একদম এই কান পর্যন্ত চলে যাচ্ছে। বলছে বলিস কি তুই। বলো হ্যাঁ, আমি নিতে পারিনি, বীভৎস দৃশ্য। তখন ওই প্রকাশদা ফোন লাগিয়েছে, বলে ফোন করতো লক্ষণ সোরেনকে। ফোন করেছে, বেটা ফোন ধরছে না, রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছেই না, বুঝলেন তো। তখন এরা এরা প্রফেসরদের ফোন করেছে, যারা নাকি ওই মানে ট্রেনিং করাতে আসতো স্যাররা, তাদের মধ্যে একজন স্যার ধরেছে। বলে কি হয়েছে, বলে এরম 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 ব্যাপার। বলে চিন্তা করো না, কোনো রকম দরজা টরজা বন্ধ করে শাট আপ করে কোনো রকম থাকো, সকালে পৌঁছে যাব। এবার ওই স্যার, মানে অন্য সব স্যাররাও এসেছিল, ওই স্যার সবার আগে এসছে তার স্ত্রীকে নিয়ে। উনি 7-8 কিলোমিটার দূরে ওখান থেকে থাকতেন, উনি গাড়ি নিয়ে চলে এসছেন। এসে বলছে কি হয়েছে, বললো এই হয়েছে। তখন ওনার স্ত্রী বলছে যে তোমার কি কোনো, ওনার হাজবেন্ডকে বলছে, স্যারকে বলছে, তোমার কোনো আক্কেল নেই, এই ছেলে দুটো চাকরি করতে এসছে এখানে, চাকরির ট্রেনিং নিতে এসছে, তুমি এদের এখানে রাখতে। বলে আমি রাখিনি, আমি রাখিনি এদের এখানে। তো বলে তা তুমি যদি জানো যে এরা এখানে রয়েছে, এদের থাকতে দিলে কেন, এই জায়গাটা তো ভালো না। স্যারের স্ত্রী বলছে, বলছি জায়গাটা ভালো না, তুমি এদের থাকতে দিলে কেন এখানে। তো বলছে যে না ঠিক আছে। বলো তুমি ইমিডিয়েট, মানে বললো আজকে ক্লাস শেষ হয়ে গেলে আমাদের আমাদের বাড়িতে নিয়ে যাবে। তুমি যখন এটা যখন এসছিল, দেখছো অত দূর থেকে এসছে, একজন নদিয়া ডিস্ট্রিক্ট, একজন খড়গপুর, যাবে কি করে,
বাদবাকি ছেলেরা তো তারা তো ট্রেনিং করছে, আর তো কেউ নেই, এই দুজনই। তা এই দুজন যখন দূরের, তাহলে এরা কি কদিন আমাদের বাড়িতে থাকতে পারতো না? আমার ছেলেটা তো রেলে চাকরি করে, বলছেন স্যারের স্ত্রী বলছেন যে তোমার ছেলেও তো রেলে চাকরি করে, সে তো কলকাতায় থাকে। বলো, তাই সেও তো কোনো জায়গায় থাকে, তাই এরাও তো চাকরির জন্য এত দূরে এসছে, তুমি তো এদের বাড়িতে নিয়ে আসতে পারতে। কি হতো, 8-10টা দিন এখানে থাকতো। তারপরে যাই হোক, সেদিনকে ক্লাস করার পরে স্যার ওদের বাড়িতে নিয়ে চলে গেছে, ওই প্রকাশবাবুকে আর সুমন বাবুকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে, এবং ওনার স্ত্রী মানে রানাঘাটে ওনার বাপের বাড়ি, আর উনি নিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের, এবং এটা নদিয়া ডিস্ট্রিক্টের প্রকাশবাবুর শুনে মানে খুব খাতির যত্ন করেছে, বলে ওখানে কেউ রাখে? তুমি যখন জানো ছেলেকে, মানে ওনার হাজবেন্ডকে মানে খুব মানে বকাঝকা করছেন রীতিমতো। তো বলছে খুব খাতির যত্ন করে খাইয়েছে, বলে ইয়ে জ্বর এসে গেছিল সুমনের, সে জ্বরটাও কমেছে ওষুধ টষুধ খেয়ে, কমেছে। তখন উনি বলেছেন যে চলো কালকে তো তোমাদের লাস্ট ক্লাস হয়ে গেলে বর্গভীমা মন্দিরে, এখান থেকে 40 কিলোমিটার দূরে বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে আসবো তোমাদের নিয়ে। তা ওই পরের দিন বললো আমাদের ইয়ে শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল, মানে ওই ট্রেনিং এন্ড হয়ে গেলে পরেই ওই পোস্টিংটা আর কি তখন অ্যাপ্রুভ হয়, পোস্টিংটা দিয়ে দেয় তারপরে পরেই। তো যাই হোক, বললো বর্গভীমা মন্দিরে ওই স্যারের বউ গাড়ি নিয়ে আমাদের দিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে আমরা বর্গভীমা মন্দিরে পুজো দিলাম। সব কিছু ঘুরিয়ে টুরিয়ে উনি দেখালেন, তারপরে আমাদের ট্রেনিং শেষ হয় এবং আমরা বাড়ি চলে আসি। এবং ওদের ওই মানে দুজনেরই মেদিনীপুরে একটু এদিক ওদিকে আর কি, পশ্চিম মেদিনীপুরেই হয়েছে চাকরি, পঞ্চায়েতের। তা যাই হোক, তা এই ঘটনাটা ওই প্রকাশ দা যখন এসেছিলেন, তখন ওই প্রত্যয়কে নদিয়াতে এসেছিলেন ওই বাড়িতে, তখন ঘটনাচক্রে এই প্রত্যয়কে ঘটনাটা বলেছে এই মানে যখনই কোনো অশরীরী বা অন্য টাইপের এই কথাবার্তা ওঠে, তখনই এই ধরনের আলোচনাতে তখন বলেছে তুই শোন আমার চাকরি করতে গিয়ে কি হয়েছে শোন। তখন প্রত্যয়কে বলেছে ঘটনাটা, যে চাকরি করতে গিয়ে এই হয়েছে, তুই চিন্তা করতে পারবি না যে কিরকম মানে বিশ্রী, মানে একটা অকওয়ার্ড পজিশনে পড়ে গেছিলাম সেই ট্রেনিং সেন্টারে গিয়ে। তারপরে সেই লক্ষণ সোরেন যখন ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, তখন লক্ষণ সোরেনকে বলেছে যে তুমি আমাদের এইরকম একটা ঘরে, তুমি জানো এটা হন্টেড, এইরকম এইরকম ইয়ে আছে। তখন সে বলছে আমি কি করব, আপনারা কোনো ঘর পাচ্ছিলেন না, এখানে কেউ 10-12 দিনের জন্য ঘরও দেয় না, লোককে বিশ্বাস করে না। বলে না সেসব তো জানি, কিন্তু তুমি তো বলতে তো পারতে, আমরা তো সাবধান তো থাকতে পারতাম, এই ছেলেটা যদি মরে যেত কি হতো, সুমন তো মরে যেতে পারতো। তখন লক্ষণ সোরেন বলছে যে আমি এই নাক মুলছি, কান মুলছি, শরীরের সারা অঙ্গ মুলছি, আমি আর কেউ আসলে পরে আমি তাকে আর বলবো না, আর উপকারও করতে যাব না যে এখানে থাকুন। হুম আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। তো যাই হোক, তো ওরা সুখে লাভে ট্রেনিং টেনিং করে চলে এসছে, দুজন পোস্টিং হয়ে গেছে, চাকরিও করে। তো আমি আপনাদের ঘটনা জানালাম, ঘটনা কেমন লাগলো জানাবেন। অনেকের ঘটনা পড়ে আছে, এরপরে মধুরিমা সিস্টারের একটা ঘটনা পড়ে আছে, আরও অনেকের ঘটনা পড়ে আছে, যাদেরটা পড়ে আছে তাদেরটা তো নিশ্চয়ই বলবো। আমি এক এক করে সব বলে দিই, এইসব ঘটনাগুলো অনেক আগে আগে এসেছিল, ঠিক আছে, অনেক আগে। তো আপনারাও যদি কেউ ঘটনা পাঠাতে চান আমাকে পাঠাতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে সোজা চলে যাবেন, ওখানে দেখবেন আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে কেমন করে যাবেন আমি সেটাও একটু আপনাদের বলে দিই। এখানে একটা নীল শেড মতো কি একটা আসছে, যাই হোক কোনো কিছুই যাবে। তো আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, হচ্ছে যেখানে লেখা আছে না মা বাবা ঠাকুমা দাদু আর সব অতীত, ওই জায়গাটা একটু প্রেস করুন, দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এসে একটা হাই লিখবেন। তবে যাদের কাছে ঘটনা আছে তারাই আসুন, এসে আমাকে সঙ্গে সঙ্গে, আমাকে অনুমতি নেওয়ারও দরকার নেই, আপনি আপনার মানে ঘটনা অডিও করে বা লিখে পাঠিয়ে দেবেন, আমি ঠিক রেসপন্স করবো আপনাকে, ঠিক আছে, সে 8 ঘন্টা বাদে হোক, 2 মিনিট বাদে হোক, আমি ঠিক দেখে নেব, ঠিক আছে। সবসময় তো ওইদিকে আমার চোখটা থাকে, কারণ আমাকে এটা কন্টিনিউ করতে হয়। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। উম, তো যাই হোক, আমি সবাইকে সাবস্ক্রাইব করার কথা এই জন্যই বলি যে দেখুন ঘটনা কখন কি কার কোনটা ভালো লাগে আমি তো জানি না, তো সেই জন্য সাবস্ক্রাইব করতে বলি। তো যাই হোক, সাবস্ক্রাইব হচ্ছে, আগে যেমন খুব তড়িৎ গতিতে হচ্ছিল, এখন আমার একটু কমেছে। যাই হোক, এগুলো উঠতি পড়তেই থাকে, কোনো ব্যাপার না। আপনারা শুনতে থাকুন ঘটনা। আমি তো প্লেন মোবাইলটা খুলি, সামনে বসি, আপনাদের সামনে বুক চিতিয়ে আমি গল্প বলে চলে যাই, ঠিক আছে, ঘটনা বলে চলে যাই। তো এইবারে ভালো লাগা না লাগাটা আপনাদের পরে, কারণ আমি আর অন্য কিছু থাম্বনেল টাম্বনেল তো ইউজ করি না,
করতে অ্যাকচুয়ালি আমি জানিও না, অভ্যস্তও নেই ঠিক, মানে ঠিক এইগুলো উম, মানে আমার আসে না, জানিও না তো এগুলো কিভাবে করে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন। আবার দেখা হবে ঠিক এরকম কোনো সোমবার, বুধবার বা শুক্রবারে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই গল্প শোনাবো, গল্প শোনানোর জন্যই বদ্ধপরিকর। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।